হয়েছে যে মানে প্রচুর মানুষ কথা বলেছে, এখানে প্রায় 25-26 জন কথা বলেছে এবং পুরো বাংলাদেশের চিত্র বলা যায় এখানে চলে এসেছে। তো যার ফলে আমাদের আমরা আসলে কি চাই তরুণরা, এর অনেক বিষয় এখানে চলে এসেছে আমাদের বিভিন্ন বক্তব্যের মধ্যে। আমাদের এবছরে যেই নতুন ভোট হতে যাচ্ছে, আমাদের দীর্ঘ অনেক বছর পরে 2008 সালের পরে আমরা আসলে আর সুষ্ঠুভাবে কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই। আমাদের একটা বড় প্রজন্ম, আমরা এখনো প্রথম ভোট দিব এবারই। তো যার ফলে আমাদের মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি তারা অবশ্য একটা ভোট দিয়েছি ছাত্র সংসদ নির্বাচনে, এবং হচ্ছে বাংলাদেশে এ পর্যন্ত 5টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগটা পেয়েছে। তো এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় অর্জন, এবং আমরা বাংলাদেশের রাজনীতিবিদদেরকে দেখায় দিতে চাই এটা হচ্ছে আমাদের প্রজন্ম, তারা এভাবে ভোট করে। এই যে 5টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, কোথাও কি কোনো সহিংসতার ঘটনা ঘটেছে? একটা সহিংসতার ঘটনা কিন্তু ঘটে নাই। তাহলে কি আমরা তরুণদের জন্য একটা তালি দিতে পারি? উই আর রিপ্রেজেন্টিং দ্যাট বাংলাদেশ। ইনশাল্লাহ বাংলাদেশ ওই জায়গাটাতে যাবে। আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানাবো যে আপনারা, আমরা যে পদ্ধতিতে নির্বাচন করলাম, আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছি, আমরা আপনাদেরকে দেখায় দিয়েছি এভাবে আপনারা করতে পারেন, আপনারা সেই পথে আগান। আমি মনে করি যে আপনারা যদি সেই পথে আগাতে পারেন, আমরা একটা নতুন বাংলাদেশ পাবো। আমি জানি না আপনারা পারবেন কিনা। 2026 সালে যে নির্বাচন হবে এটাতে হয়তো বা কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিছু সহিংসতা থাকবে, কিন্তু একটা সুন্দর ভোট হবে এটা বিশ্বাস করি। এবং আগামীর যে ভোটগুলো হবে, তরুণ প্রজন্মের এটা রিফ্লেকশন যে আগামীর ভোটগুলো অতীতের যে কোনো ভোটের চেয়ে সুন্দর থেকে সুন্দরতম হতে থাকবে ইনশাল্লাহ। আমাদের এবারে তরুণ ভোটার সংখ্যা 4 কোটিরও বেশি। আমরা যদি, আমাদের জন্য খুবই ব্যর্থতার একটা বড় জায়গা যে আমরা তরুণদেরকে ঠিকঠাক মতো গড়ে তুলতে পারি নাই। এটা হচ্ছে আমাদের বড় ব্যর্থতার জায়গা। যে দেখেন, আমাদের তরুণদের একটা বড় অংশ পড়াশোনা করে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ভালো ভালো জায়গায় পড়াশোনা করে, কিন্তু তাদেরকে একটা বড় সময় বেকারত্বের ঘানি তাদেরকে টানতে হয়। এত এত তরুণ বের হয় প্রতি বছরই, কিন্তু তাদের যথাযোগ্য প্রশিক্ষণ, কোন সেক্টরে কে যাবে, এটার কোনো ডিসেন্ট্রালাইজেশন প্রক্রিয়া অথবা আমরা যদি বলি যে ডিভিশন অফ লেবার, এই বিষয়টা নাই। তো আমরা এই প্রত্যাশা রাখি যে রাজনৈতিক দলগুলো এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন যে একটা দেশের, যখন আমরা যদি পৃথিবীর যে কোনো বড় দেশকে দেখি, আমরা দেখব যে তারা যখন উন্নতির শিখরে আরোহণ করেছে, তারা যখন গিয়েছে উন্নতি শিখরে, তখন তাদের মাঝে যে তরুণ প্রজন্ম ছিল তাদের পরিশ্রম দিয়ে তারা সামনের দিকে এগিয়ে গিয়েছে। আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারই কথা বলি, জাপানের কথা বলি, অন্যান্য দেশগুলোর কথা বলি, সবাই আসলে তাদের তরুণদের যে ক্যাপাসিটি ছিল, তাদের যে যোগ্যতা ছিল, তাদের যে সামর্থ্য ছিল, সেই সামর্থ্যটাকে তার কাজে লাগাতে পারছিল। কিন্তু আমার কেন যেন মনে হয় যে বাংলাদেশের সরকার, যেই সরকার গঠন করছে, বারবার তারা ব্যর্থ হচ্ছে তরুণদের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে। এই জায়গা থেকে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে আমাদের তরুণদেরকে আপনারা একটু অ্যানালাইসিস করেন, তাদের ব্যক্তিত্বটা দেখেন, তাদের আগ্রহের জায়গাগুলো দেখেন, তাদের ঝোঁক প্রবণতা দেখেন। আমাদের পক্ষ থেকে একটা প্রত্যাশা হচ্ছে যে আমাদের তো অনেক ধরনের এক্সপোর্ট প্রসেসিং জোন আছে, আপনারা কিছু তৈরি করেন যে ইউথ টেক ল্যাব টাইপের কোনো কিছু, অথবা কোনো একটা জায়গায়, কোনো একটা অঞ্চলের কোনো একটা জায়গায় ওইখানে আপনারা একটা প্রসেসিং জোন করবেন, যেটা হচ্ছে ম্যান পাওয়ার প্রসেসিং জোন। ওই জায়গায় আমাদের তরুণদের মধ্যে অনেকে আছে চেষ্টা করে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বিভিন্ন জায়গায় বিসিএস এর পেছনে যায়, যার ফলে তারা হয়তো বা কোনো একটা জায়গায় জয়েন করতে দেরি করে, কিন্তু এর বাইরে একটা প্রজন্ম আসে যারা খুব সহজে কোনো একটা জায়গায় যোগদান করতে চায়। তো আপনারা এই সেক্টরটাকে, এই প্রসেসিং জোনটাকে খুব সুন্দর করে সাজান। ওই জায়গায় আমি যাব, অথবা আমাদের একজন তরুণ যাবে, তার সাথে আপনি কথা বলবেন, তার বিস্তারিত বিষয়গুলো শুনবেন, শোনার পরে সে কোন সেক্টরে গেলে ভালো হবে, তার যে ব্যক্তিত্ব আছে, ব্যক্তিত্বের আলোকে সে কোন সেক্টরে ভালো করবে। মেবি সে হলো সেলসে ভালো করতে পারে, অথবা সে টেকনোলজিতে ভালো হতে পারে, অন্য কোনো জায়গায় ভালো হতে পারে। আইডেন্টিফাই করে আপনারা তাকে ল্যাবে দিয়ে দেন যে হ্যাঁ, তোমার জন্য এই সেক্টর, তুমি ওইখানে যাও, এখানে যদি তুমি 3 মাস প্রশিক্ষণ নাও অথবা 2 মাস থাকো, তাহলে তুমি এই সেক্টরের এই ক্যাপাসিটি তুমি অর্জন করতে পারবা। এবং
আমরা যদি বৈশ্বিক মার্কেট অ্যানালাইসিস করি, যে বিশ্বের অনেক দেশ বর্তমানে তাদের হচ্ছে তারুণ্যের হারটা কমে গিয়েছে, তাদের অনেক বেশি লেবার দরকার বিভিন্ন ধরনের। তো আপনারা ওই সেক্টরগুলো একটু অ্যানালাইসিস করেন যে আমাদের মানে কোন কোন সেক্টরে ফাঁকা আছে। হ্যাঁ, আমি ধরলাম যে আইটি সেক্টরে এত লোক লাগবে। আমি কোন একটা দেশের কথা বললাম যে কাতারে ফুটবল বিশ্বকাপ হয়েছে কয়েক বছর আগে, আমরা কিন্তু চাইলেই সুযোগটা গ্রহণ করতে পারতাম। ওই জায়গাটা একটু অ্যানালাইসিস করতাম, এই জায়গায় ম্যানেজমেন্টের সাথে কোন কোন বিষয়গুলো দরকার, আগামীতে কোন জায়গাটা দরকার, সেই আলোকে যদি আমরা একটু তরুণদেরকে প্রশিক্ষণ করে আমরা ওই জায়গাটাতে পাঠাইতে পারি, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটা বড় চালিকা শক্তি। আমরা অনেক বড় বক্তৃতা দিই, অনেক বড় বড় কিছু বলি, কিন্তু বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটা বড় চালিকা শক্তি হচ্ছে আমাদের ম্যান পাওয়ার। যারা বাংলাদেশ থেকে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পরিশ্রম করতেছে, তাদেরকে আরেকটু ট্রেন করে বাংলাদেশে আপনারা আরেকটু ট্রেন করেন। আমাদের এম্বাসিগুলো তারা শুধু ওই তাদের কার্যক্রম নিয়ে তারা পড়ে আছে, জনগণের যে সার্ভিস দরকার এই সার্ভিস নাই, বরং আমরা ওইটাকেও আরো সুন্দরভাবে সাজাতে পারি যে একজন কাতারে খুবই খারাপ কাজের সাথে অথবা খুবই নিচু কাজের সাথে জড়িত আছেন, তাকে যদি একটু স্কিলটা ধরায় দেওয়া যায়, যদি একটু স্পোকেনটা শেখায় দেওয়া যায়, 1 মাসের 2 মাসের একটা ট্রেনিং দেওয়া যায়, তাহলে দেখা যাবে সে তার হয়তো বা তার যে ইনকাম ছিল এটা 3-4 গুণ হয়ে যাবে। তো এই জাতীয় জায়গাগুলোকে সরকারকে পদক্ষেপ নিতে হবে, যেই সরকারি আসুক না কেন। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়টাতে আমরা আছি। আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেকগুলো চাকরি আমাদের হাত থেকে চলে যাচ্ছে। এআই আসার কারণে মানুষের অনেক কিছু আর লাগতেছে না, কোন একটা ইনফরমেশন ডেটা অ্যানালাইসিস ইজিলি সে করে দিচ্ছে। তো এই জন্য আমাদেরকে লেবার তৈরি করার পাশাপাশি ফিউচার জেনারেশনকে আমরা কিভাবে তৈরি করব, এটা আমাদের খুব বেশি দরকার। যে আমরা যদি তাকে এআই ব্যবহারের যে প্রযুক্তিগুলো আছে এগুলো যদি খুব ভালোভাবে শিখাই দিই, এরপরে আগামী নেক্সট কি টেকনোলজি আসতেছে, যে টেকনোলজি আসুক, প্রথম আমাদের কাজ হলো আমাদের তরুণদেরকে সেই টেকনোলজি শিখাই দেয়া। কারণ আগামীর বিশ্ব আসলে সেদিকে যাবে। আগামীর বিশ্বের ম্যান পাওয়ার কোন দিকে যাবে এটা আসলে নির্ভর করতেছে টেকনোলজির উপরে অনেকাংশে। আমরা কিন্তু দেখেছি যে আমাদের দেশের তরুণরা অনেক ক্রিয়েটিভ। আপনি যদি যান এই ঢাকা শহরে জিনজিরে আপনি যাবেন, আমি বেশ কয়েকবার ওইখানে যাওয়ার সুযোগ হয়েছিল। আপনার কি পণ্য লাগবে আপনি শুধু গিয়ে বলবেন যে আমার এই পণ্যটা লাগবে। তার মানে একটা মানুষ লেখাপড়া করে নাই, সে কোনো একাডেমিক পড়ার সাথে যুক্ত ছিল না, কিন্তু তার মাঝে একটা ক্যাপাসিটি আছে। এই প্রজেক্টটাকে, এই শিল্পটাকে যদি আমরা এখানে যদি আমরা ইনভেস্ট করতে পারি, এটাকে যদি পুরো দেশব্যাপী ছড়াই দিতে পারি, চায়নার কোন একটা পণ্য এখানে এনে দেন, সে আপনাকে নকল করে দেবে কিছুক্ষণের মধ্যে। এই যে ট্যালেন্ট রয়েছে, আমরা কেন এই ট্যালেন্টটাকে ম্যানেজ করতেছি না, কেন তাদেরকে গড়ে তুলতেছি না, এটা আমাদের জন্য অনেক বড় ব্যর্থতার ব্যাপার। আমি মনে করি যে তরুণদের, যুবকদের, আমাদের দেশের আম জনতার ট্যালেন্ট আছে, কিন্তু এটা হচ্ছে ব্যর্থতা। অতীতে যারা আমাদের দেশ শাসন করেছে তারা আসলে এখানে ব্যর্থ হয়েছে আমাদের তরুণদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে, এবং আমাদের জনগণের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি আলোকে সুন্দর করে গড়ে তুলতে। আজকে আমরা ভাষা শিক্ষার কথা একটু আগে বলছিলাম, যে ভাষাটা যদি আমরা ঠিকঠাক মতো শিখতে পারতাম। আমরা বিশ্ববিদ্যালয়ে আসার পরেও আমাদের ল্যাঙ্গুয়েজের সমস্যা থাকে, ইংলিশটা ঠিকঠাক মতো অনেকে বলতে পারি না। তো এই যে 12 বছর আমি ইংলিশ পড়ে আসলাম, এরও আগে 2-1 বছর কিন্ডারগার্টেনে পড়ালেখার সুযোগ হয়েছে, কিন্তু তারপরেও আমার বেসিক কমিউনিকেশন স্কিলস আমার এডুকেশন সিস্টেম আমাকে শিখাই দিতে পারে নাই। আমি মনে করি যদি কোনো সত্যিকারের সরকার বাংলাদেশে আসে, তার প্রথম কাজ হবে এই বস্তাপচা শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ফেলা। নতুন এক শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে হবে, নতুন এক শিক্ষা ব্যবস্থা নিয়ে আসেন যেখানে তারা রিয়েলি স্কিল শিখবে এবং তারা তাদেরকে তাদের মতো করে গড়ে তুলবে। আমাদের উদ্যোক্তা তৈরি হওয়া দরকার, আমাদের প্রত্যেকটা সেক্টরের নেতৃত্ব দরকার। আমরা সবাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত মেধাবী, আমার বিশ্ববিদ্যালয় এখানে কত মেধাবী শিক্ষার্থী আসে, সবাই অধিকাংশ হচ্ছে বিসিএস এর দিকে যায়। কেন বিসিএস এর দিকে সবাই যাবে? আমাদের তো লিডার দরকার, বিভিন্ন সেক্টরের লিডার দরকার। আমাদের মধ্যে থেকে কেউ কেউ হয়তো বা আমান ভাইয়ের মতো রাজনৈতিক সেক্টরে আসবে, কেউ কেউ যাবে অন্য কোনো বিভিন্ন জায়গায়, কেউ উদ্যোক্তা হবে, কেউ বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় যাবে, এবং আমি মনে করি কেউ কেউ গিয়ে কৃষিকাজেও যুক্ত হবে। এই যে কৃষিকাজে বৈশ্বিক টেকনোলজির জায়গায় কৃষি এত বেশি এগিয়ে গিয়েছে, বাংলাদেশে দেখেন আপনি গ্রামাঞ্চলে যে এখানে টেকনোলজির তেমন কোনো ব্যবহারই নাই। টেকনোলজির ব্যবহার তো তখন বাড়বে যখন তরুণরাও কৃষিকাজে ইনভলভ হবে। কৃষিকাজও একটা গুরুত্বপূর্ণ কাজ। এই যে আমাদের যে খাদ্যের যে সমস্যা, কারণ একজন তরুণ যখন সচেতন হবে, আমরা অলরেডি দেখছি যে আমাদের অতীতের প্রজন্মের চেয়ে
এই প্রজন্মে করাপশন তুলনামূলক কম। তো আমরা যদি এটাকেই ঠিকঠাক মতো গড়ে তুলতে পারি, এটা হবে আমাদের জন্য অনেক বড় ব্যাপার। এরপরে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে অবশ্যই নজর রাখতে হবে, যে আমরা প্রচুর ডেভেলপমেন্ট এনশিওর করলাম, কিন্তু আলটিমেটলি আমরা ফিউচার প্রজন্মের জন্য আমাদের দেশটাকে ধ্বংস করে দিলাম। সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটাই এনশিওর করে যে আমরা অ্যাট দ্য সেম টাইম ডেভেলপমেন্ট এনশিওর করব, অ্যাট দ্য সেম টাইম আমাদের ফিউচার জেনারেশন, আমি নদী ধ্বংস করে ফেললাম, আমি প্রকৃতি ধ্বংস করে ফেললাম, আমি গাছ ধ্বংস করে ফেললাম, আমাদের পরের প্রজন্ম এসে এটার ভোগান্তিতে পড়ে গেল, এরকমটা যাতে না হয়। সেই সাথে অনেকগুলো প্রশ্ন এসেছে, প্রশ্নগুলো একটা একটা করে অ্যান্সার দিতে পারলে ভালো হতো, যেহেতু সময় নেই, অলরেডি চিরকুট দেয়া হয়েছে। আমরা যে শিক্ষা ব্যবস্থা চাই, সেই শিক্ষা ব্যবস্থায় আমি দেখলাম যে কিছু রাজনৈতিক দলের যারা অলরেডি বিভিন্ন জায়গা থেকে ম্যানিফেস্টো এখনো কেউ দেয় না, একজন মনে হয় বলেছেন যে ম্যানিফেস্টো দিয়েছে, কেউ এখনো ম্যানিফেস্টো দেয় নাই, আউটলাইন দিয়েছে। জামাত ইসলামী 6টা সেক্টরে আউটলাইন দিয়েছে, এরপরে বিএনপি তো 32টা 31 দফা তারা দিয়েছে, এরকম আছে, কিন্তু ম্যানিফেস্টো এখনো ফর্মালি আসে নাই। এই জায়গাতে আমি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো, এটাকে আমরা অনেকে ভুলে যাচ্ছি। বিএনপির যে শিক্ষা ব্যবস্থা তারা বলেছে প্রাইমারি পর্যন্ত, প্রাইমারি এবং সেকেন্ডারি পর্যন্ত তারা শুধু স্কিল বেসড হবে, এরকম পরে বলেছে নলেজ বেসড হবে। আমি বলতে চাই যে তাদের নিশ্চয়ই ম্যানিফেস্টোটা আসবে, এটাতে আপনারা একটু ইলাবোরেটলি বলবেন। জামাতের পলিসিটাতে শিক্ষা ব্যবস্থা ইলাবোরেটলি ছিল, মোটামুটি ছিল। আপনারা ওইখানে যেটা নিয়ে আসবেন সেটা হচ্ছে, আপনি যদি নৈতিকতা শিখাইতে চান, মূল্যবোধ শিখাইতে চান, এইটা আপনাকে প্রাইমারির মধ্যেই শিখাইতে হবে। একটা ছোট বাচ্চার মনে আমি যখন দুর্নীতির বিরুদ্ধে ঘৃণা তৈরি করে দেব, সে আর কখনোই দুর্নীতি করবে না সারা জীবন। এই জন্য আপনারা দেখবেন আপনার মাঝে যদি ভ্যালুস থাকে, নলেজ থাকে, ধর্মীয় জ্ঞান থাকে, সে যে ধর্মেই হোক না কেন, ধর্ম তো ভালো কথাই বলে, তাহলে আপনি দুর্নীতি করতে পারবেন না, দুর্নীতিটা বন্ধ হবে, কমে যাবে। তো এই জন্য আমি এটা বলবো যে আপনারা এটা রিভাইজ করেন, রিভাইজ করে মূল্যবোধগুলো প্রাইমারি অথবা সেকেন্ডারি এর মধ্যে আপনারা পুশ করার চেষ্টা করবেন। আমাদের শিক্ষা ব্যবস্থার অন্যতম একটা বড় জায়গা হচ্ছে দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আলহামদুলিল্লাহ আমাদের প্রজন্ম দেখিয়ে দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে সবার মাঝে যাতে ঘৃণা তৈরি হয়, যে দুর্নীতি মানে আমাদের প্রজন্ম ঘৃণা করে। আমাদের নেতৃবৃন্দের জন্য আমাদের তরুণদের পক্ষ থেকে আমারও একটা প্রত্যাশা যে আপনারা ট্রাস্ট তৈরি করবেন। ট্রাস্টটা হলো এই, যে যাতে করে একজন সাধারণ মানুষ অথবা ভোটার বিশ্বাস করে আপনি যেই কথাটা বলতেছেন এই সত্য কথাই বলতেছেন, আপনি সে সত্য কথাটাই বাস্তবায়ন করার চেষ্টা করবেন। ইসলামী ছাত্র শিবির যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানিফেস্টো দিয়েছিল অথবা ইশতেহার দিয়েছিল, অনেকে ভাবছিল যে ইশতেহার মনে হয় বাস্তবায়ন করা সম্ভব না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু আছে, এই ডাকসু কিন্তু তার মতো করে একটা একটা করে ইশতেহার বাস্তবায়ন করে যাচ্ছে। আমি বিশ্বাস করি সবগুলো ইশতেহার তারা বাস্তবায়ন করবে এবং ইশতেহারের বেশি কাজ তারা করতে পারবে, কারণ তারা হলো কমিটেড। তো আপনারা কথা দিবেন যেটা, এই কথা রাখার চেষ্টা করবেন। সর্বশেষ হচ্ছে, আমাদের এই প্রজন্ম হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে একটা প্রজন্ম। এই প্রজন্মকে আর কেউ কোনো বোতলের ভিতরে বন্দি করতে পারবে না ইনশাআল্লাহ। তরুণদের এটা একটা প্রত্যাশা যে আপনারা আমাদেরকে আর কখনো আমাদের নেতৃবৃন্দ আপনারা নিয়ে যান কোনো একটা দেশের কাছে অথবা কোনো একটা দেশের অধীনস্থ বানায় রাখেন। নতজানু পররাষ্ট্রনীতি আপনাদের, পানি পায় না আমরা এর বিরুদ্ধে কিছু বলেন না, ফেলানি মারা যায় এর বিরুদ্ধে কিছু বলেন না। আমরা বলতে চাই আমাদেরকে যারা নেতৃত্ব দিবেন সে যে দলেরই হন না কেন, আপনারা অন্তত আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে শিখাবেন, এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,